Hello students, welcome you all to my English class. Today we shall read the part octave of the sonnet, The Poetry of Art by John Keats. আজকে আমরা এই পেত্রাকান ফর্মে লেখা সনেটটি যে দ্য পোয়েট্রি অফ আর্ট এই সনেটটির আমরা অক্টেভ পার্টটি পড়ব। ওকে, নাও লেটস স্টার্ট। The poetry of earth is never dead. This is the very first line of this poem. এই কবিতাটির প্রথম লাইন হচ্ছে The poetry of earth is never dead. পৃথিবীর গান মানে পোয়েট্রি মিনস হচ্ছে মিউজিক, আর্থ হচ্ছে মাদার নেচার। পৃথিবীর গান ইজ নেভার ডেড, কখনোই শেষ হয় না বা এর কোনো বিনাশ নেই। দিস ইজ দ্য ভেরি ফার্স্ট লাইন অফ দি পোয়েম where the main theme of the poem lies. এটা হচ্ছে প্রথম লাইন যেখানে হচ্ছে কবিতাটির মূল বিষয়বস্তু নিহিত রয়েছে। তাহলে in the poem the poet has depicted the never ending flow of nature's music. তাহলে প্রকৃতির সুরের যে নশ্বরহীনতার কথাই তিনি এখানে চিত্রিত করেছেন, মানে প্রকৃতির সুরের কোনো বিনাশ নেই, শেষ নেই। তাহলে মিউজিক অফ নেচার ইজ প্রেজেন্ট ইন এভরি সিজন। প্রত্যেক ঋতুতেই কিন্তু হচ্ছে প্রকৃতির সুর বা প্রকৃতির গীত বর্তমান। ইট নেভার কামস টু অ্যান এন্ড বাট ইট কন্টিনিউয়াসলি ফ্লোজ ফর এভার। তাহলে এটা কিন্তু বিনাশ নেই এবং এটা হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে বহমান অ্যান্ড থ্রু দ্য হচ্ছে সিজন আফটার সিজন and the change of season never affects this. এবং ঋতু পরিবর্তনও কিন্তু এই প্রকৃতির সঙ্গীতকে প্রভাবিত করতে পারে না। মানে হচ্ছে ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রত্যেক ঋতুতেই কিন্তু এক একটা প্রকৃতি তার রূপ নিয়ে হাজির হয় এবং প্রত্যেকটা নেচারের মধ্যে প্রত্যেকটা সিজনেই প্রকৃতি তার নিজস্ব রূপ নিয়ে হাজির হয় এবং এই রূপের সৌন্দর্যের গান বা চলতে থাকে এবং একটা ঋতু থেকে অন্য ঋতুতে হচ্ছে সাইক্লিক অর্ডারে হচ্ছে সময় প্রবাহমান, কিন্তু সেখানে কিন্তু এতে এই ঋতু পরিবর্তনটা কিন্তু কখনোই হচ্ছে পৃথিবীর গানকে কিন্তু স্তব্ধ করে দিতে পারে না বা থামিয়ে রাখতে পারে না। ওকে, দি পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, মানে হচ্ছে প্রকৃতির হচ্ছে সুর বা সঙ্গীত কখনো শেষ হয় না বা এর কোনো বিনাশ নেই। ওয়েন দ্য বার্ডস আর ফেইন্ট উইথ দ্য হট সান, যখন হচ্ছে অল দি বার্ডস আর ফেইন্ট, তাহলে অল দি বার্ডস মিনস এখানে দ্য সং বার্ডস বা সিঙ্গিং বার্ডস, তাহলে আর ফেইন্ট উইথ দ্য হট সান। ফেইন্ট মিনস হচ্ছে কি দে আর হচ্ছে টায়ার্ড। তাহলে হোয়েন দ্য অল দ্য সিঙ্গিং বার্ডস বিকাম টায়ার্ড অ্যান্ড এক্সহস্টেড উইথ দ্য এক্সেসিভ হচ্ছে or scorching heat of sun হচ্ছে and hide in the cooling trees. তাহলে কি হলো না, গায়ক পাখি যখন ক্লান্ত হয়ে যায় এই প্রখর সূর্যের তাপে তারা লুকায় এই গাছের শীতল ছায়াতে, কুলিং শেড অফ ট্রিজ, গাছের শীতল ছায়াতে তারা লুকায়। তাহলে when all the singing birds are faint and exhausted with the scorching heat of the sun, they take shelter in the cooling shade of trees. তাহলে তখন কি করে না হচ্ছে তারা গাছের শীতল ছায়ার মধ্যে হচ্ছে তারা হচ্ছে প্রখর রৌদ্রের তাপে ক্লান্ত হয়ে আশ্রয় নেয়। তাহলে এই in this part octave the poet has depicted the summer season. The poet in this poem the poet picks up the two seasons. In the first part octave the summer season and the second part হচ্ছে sestet he picks up the winter season. ওকে, তাহলে এই হচ্ছে ফার্স্ট অক্টেভ পার্টের মধ্যে তিনি হচ্ছে সামার সিজনের কথা বলেছেন। তাহলে এই সময় যখন গায়ক পাখিরা কি করে না হচ্ছে সূর্যে প্রখর তাপে ক্লান্ত হয়ে বিধ্বস্ত হয়ে তারা হচ্ছে গাছের শীতল ছায়ায় তারা আশ্রয় নেয়। বাট দ্য মিউজিক অফ আর্থ নেভার স্টপস,
তাহলে কিন্তু পৃথিবীর গান কিন্তু থেমে থাকে না, ইট কন্টিনিউস। তাহলে যখন গায়ক পাখিরা রেস্ট নিচ্ছে তখন কি হচ্ছে, এই ভয়েস উইল রান ফ্রম হিজ টু হিজ অ্যাবাউট দ্য নিউ মুন মিড, মানে যে একটা কণ্ঠস্বর তখন হচ্ছে শোনা যায় এক ঝোপ থেকে অন্য ঝোপে, এই সদ্য কাটা হচ্ছে তৃণভূমিতে। মিড মিনস হচ্ছে মিডো, নিউ মুন হচ্ছে ফ্রেশলি কাট। এই সদ্য কাটা তৃণভূমিতে এক ঝোপ থেকে অন্য ঝোপে কণ্ঠস্বর শোনা যায় একটা, দ্যাট ইজ দ্য গ্র্যাস হপার, সেটা হচ্ছে ঘাস ফড়িং। যখন গায়ক পাখিরা হচ্ছে আশ্রয় নিচ্ছে তখন হচ্ছে গান কিন্তু থেমে থাকছে না, তখন অন্য ইনসেক্ট তখন গান গাইছে, সেই ইনসেক্ট হচ্ছে কি গ্র্যাস হপার। ওকে, তাহলে এই গ্র্যাস হপার এর মধ্যে দিয়ে তাহলে গ্র্যাস হপার হচ্ছে সামার সিজনকে রিপ্রেজেন্ট করছে। ওকে, তাহলে দি পোয়েট হ্যাজ ইউজড the capital G for the word grasshopper as he wants to introduce such an insect in this poem, and he also wants to give the special importance to such an insect. এই পতঙ্গটিকে একটা বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য তিনি এটা বড় হাতে লিখেছেন। এছাড়াও ই ওয়ান্টস টু পার্সনিফাই দ্য ইনসেক্ট, এই হচ্ছে পতঙ্গটাকে তিনি হচ্ছে ব্যক্তিত্ব আরোপ করতে চেয়েছেন। সো হি ইউজেস দ্য ক্যাপিটাল লেটার ফর দি ওয়ার্ড গ্রাসহপার। ওকে, অ্যান্ড হি টেক্স, সেই জন্য কিন্তু গ্রাসহপারের পরিবর্তে কি হি বলা হচ্ছে, হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। তাহলে সে এই যে গ্রীষ্মের সময়কালীনটাকে সে হচ্ছে প্রধান মুখ্য ভূমিকা গ্রহণ করে। অ্যান্ড হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, অ্যান্ড হি, তাহলে তার যেন আনন্দের কোনো শেষ নেই। তাহলে হি টেক্স দ্য লিড ইন সাচ এ সামার সিজন, তাহলে এই গ্রীষ্ম ঋতুতে সে হচ্ছে সব থেকে মুখ্য ভূমিকা পালন করে। অ্যাজ ইফ যেন যে হিজ ডিলাইটস হ্যাজ নো যে এন্ড, তার হচ্ছে আনন্দের যেন কোনো শেষ নেই। অ্যান্ড হোয়েন ইট বিকাম টায়ার্ড আউট অফ দি উইথ ফান, যখন সে তার মজা করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়ে, হি রেস্ট অ্যাট ইজ, সহজেই সে আরাম করতে থাকে বা বিশ্রাম নিতে থাকে। বিনিথ সাম প্লেজেন্ট উইড, এবং মনোরম আগাছার মধ্যে তখন সে নিচে সে কী করে না হচ্ছে বিশ্রাম নিতে থাকে। তাহলে যখন হচ্ছে সংবাদ মানে গায়ক পাখিরা ক্লান্ত হয়ে গেল তখন হচ্ছে কী করলো, গ্রাসহপার হচ্ছে সেই রোলটাকে প্লে করতে থাকলো। এবং গ্রাসহপার যখন মজা করতে করতে ক্লান্ত হয়ে পড়লো বা সে হচ্ছে তখন রেস্ট নিল প্লেজেন্ট উইডে, তখন দেখা যাবে এরপরের শেষ স্টেটে বর্ণনা করা হয়েছে তখন হচ্ছে ক্রিকেট হচ্ছে সেই হচ্ছে রোলটা প্লে করবে। তাহলে দ্য মিউজিক অফ আর্থ নেভার স্টপস, মানে বা নেভার সিজেস, মানে গানে যে প্রকৃতির গান কিন্তু কখনোই থেমে থাকছে না। ওকে, দি পোয়েট হ্যাজ অলসো ইউজড দ্য ইমেজারি নিউ মুন মিড অ্যান্ড দ্য সামার লাক্সারি। The new moon mid and the summer luxury, these are two images used here. Through these images, it is not only the gives an idea of the philosophical thoughts, যে জীবন দর্শনের কথাই শুধুমাত্র বলছে না, যে এটা কি ইট টেক্স আস টু দ্য ওয়ার্ল্ড অফ ইমাজিনেশন, আমাদেরকে এটা হচ্ছে কি আমার কল্পনার জগতে নিয়ে যাচ্ছে। সেজন্য বলা হয়েছে যে কিটসের বেশিরভাগ কবিতাই হচ্ছে সেন্সুয়াল ইমেজারিতে হচ্ছে পরিপূর্ণ। সেজন্য বলা হয়েছে, তাহলে কারণ কি এটা ইন্দ্রিয় চেতনার দ্বারা উপলব্ধ, তার মানে কি আমাদেরকে এমনভাবে এই ইমেজগুলো ব্যবহার করা হয়েছে যে আমাদেরকে কল্পনার জগতে নিয়ে যায়। নিউ মুন মিডো মানে সদ্য কাটা তৃণভূমি, মানে যেন আমাদের একটা মাঠের দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে, তাহলে কি আমাদের ইন্দ্রিয়ের মধ্যে একটা চেতনাকে জাগ্রত করছে, তাই না? সেজন্য আমাদেরকে কল্পনার জগতে যেন নিয়ে যাচ্ছে। তাহলে দিজ আর দ্য ইমেজারি ইউজড হিয়ার ইন দিস হচ্ছে অক্টেভ পার্ট। ওকে, এবং এখানে যে রাইম স্কিমটা ব্যবহার করা হয়েছে দেখো, ডেড সান ফান মেড, তাহলে ডেডের সঙ্গে মেডের মিল আছে, সানের সঙ্গে রান, তাহলে ডেডটাকে যদি এ ধরি, সানটাকে যদি বি ধরি, তাহলে রানটা আবার বি হয়, আবার মেড হচ্ছে ডেডের সঙ্গে মেডের মিল আছে, তাহলে আবার এটা ফিরে আসে, তাহলে এ বি বি এ
আবার নেক্সট চারটে লাইনে দেখো সে ঠিক সেম ওই রকমই হবে, লেট ডান ফান উইড, তাহলে আবার এ বিপি এ, তাহলে এই হচ্ছে পেট্রাকান সনেটের রাইম স্কিম অক্টেভ পার্টের। ওকে, কারো কোনো অসুবিধা হলে আমাকে জানিও, আমি বোঝানোর চেষ্টা করব। ওকে।